আজ আমার বিয়ের প্রথম রাত। আমি মাথায় ঘোমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি। কিন্তু রাত প্রায় 1:45 বাজে। তার আসার কোনো খবর নেই। একটা সময় অনুভব করি সে এসেছে। কিন্তু এসেই সে খাটের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে, তুমি ঘুমিয়ে যেও, আমি পাশের ঘরে ঘুমিয়ে নেব। আর কখনো আমার কাছে বইয়ের দাবি নিয়ে আসবে না তুমি। বাসায় মা আছেন, বাবা আছেন, কাজের লোক আছে, কিছু দরকার হলে তাদেরকে বলবেন, তারা এনে দেবেন। আমি চলে যাচ্ছি, এখন দরজাটা আটকে দিও। এই বলে সিজান পাশের ঘরে চলে যায়। আর আমি বসে থাকি নিশ্চুপ, এক মুক্তির ন্যায়। শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অস্ত্র। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় ঈশিতা আপু। তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত ঘোপাকবির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। সকালে গোসল করে কিচেন রুমে যেতে শাশুড়ি মা আমাকে কপালে চুমু খেয়ে বললেন, তুমি কি জানকে দেখে তুলো, আমি এদিকটা দেখছি। কাল থেকে না হয় সংসারটা তুমি সামলেও। আমি এবার অবসরে যাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেজানকে ডাকতে আসলাম। কিভাবে যাব বুঝতে পারছি না। যদি রেগে যায়? তবুও সাহস করে গেলাম, গিয়ে দেখি কি মায়াবী একটা মুখ। ইচ্ছে করে জন্মান্তর কাটিয়ে দেই মুখ দেখে। হঠাৎ সিজার নড়ে উঠল আর আমি পিছন ফিরে দাঁড়িয়ে বললাম, শুনুন, মা আপনাকে নাস্তা করতে ডাকছেন, শেষ হয়ে আসুন। এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম। সবাই নাস্তার টেবিলে। নাস্তা করছি, সবাই কথা বলছেন, কিন্তু সিজানের মুখে কোনো কথা নেই। সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেলেন। আমার দিকে ফিরেও তাকালেন না। শুনেছি সে নাকি তার বাবা মায়ের পছন্দে বিয়ে করেছেন, তাই নাকি আমার ছবিটা দেখেননি। কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে? কেন এমন করছে আমার সাথে সে? ভাবতে ভাবতে হঠাৎ করে আমার রুম থেকে হিনের শব্দ। শিয়ান ভুল করে মোবাইলটা রেখে গেছেন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল, কেমন হল বাসর জনাব? রাতটা নিশ্চিত খুব ভালো কেটেছে, তাই না? ভালোই তো হবার কথা। আর কিছু বলার আগেই আমি হ্যালো বলি, আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয়। হুট করে সিজান রুমে চলে আসে। সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, আমার মোবাইলটা দেন। আমি তাকে দিয়েই মোবাইলটা। আর কিছু না বলেই সে চলে যায়। আমার আর বুঝতে বাকি নেই মাই লাভ লেখা নাম শেক করা মেয়েটা যে সিজানের ভালোবাসা। শিয়ান চলে যায় আর আমি জানালার গ্রিল ধরে আকাশ দেখি। কখন যেন আকাশ দেখতে দেখতে দুচোখ ভিজে গেল। দিন যাচ্ছে, সিজানের চালচলনের পরিবর্তন হচ্ছে। রাতে যখন খেতে বলি উত্তর আসে, খেয়ে এসেছি আমি, তুমি খেয়ে নাও, আমার আর খাওয়া হয়ে ওঠে না। রাতে ঘুমনোর সময় প্রায় ওর ফোনে কল আসে। আরও পাশের ঘরে গিয়ে কথা বলে। আমি সব শুনেও ঘুমের ভান করে শুয়ে থাকি। কি বা করার আছে আমার? বাসায় চলে যেতে পারছি না। বাবা মা অনেক কষ্ট পাবেন বলে। একদিন শাশুড়িমা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য এনেছি, তুমি আজ এটা করো। আমি কালো শাড়িটা পরে নিলাম। শাশুড়িমা কপালে চুমু খেয়ে বললেন, আজ তোমাকে পরীর মতো লাগছে বৌমা। রাতে সেজান বাসায় ফিরে। আজ ও ড্রিঙ্কস করে ফিরেছে। হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গিয়েছিল। আমি তাও আলতা হাতে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছেই। শিয়ান আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো, তুমি খুব সুন্দরী রিমা, কালো শাড়িতে তোমাকে আরও সুন্দরী লাগছে। যদিও কখনো বলা হয়নি, কিন্তু এটাও সত্যি, তুমি খুব লক্ষণ। এ কথা বলে সে জানে আমাকে কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে স্ত্রীর মর্যাদা দিল। আমি তাকে বাধা দিতে পারিনি, কারণ সে আমার স্বামী। সকালবেলা গোসল সেরে বাইরে বেরোতেই সেজান আমাকে বলল, কাল রাতের জন্য শরীর। আমি বললাম, সরি বলতে হবে না, আপনি আমার স্বামী, আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। গোসল করে ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। অনেকগুলো দিন কেটে গেল। শিয়ান আমাকে ভালো না বাসলেও আমি সেজানকে ভালোবাসতে শুরু করেছি। দিন যাচ্ছে আর ততই সিজানের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। সেজানকে নিয়ে আমি স্বপ্ন বুনতে থাকি। আজ সিদ্ধান্ত নিয়েছি, আজ সেজান বাসায় ফিরলে ওকে বলে দেব, সেজান আমি তোমাকে ভালোবাসি। আর আমার বিশ্বাসই যেন একদিন না একদিন আমাকে ভালোবাসবে। সারাদিন খুব কষ্টে কাটল।
কথায় আছে না, অপেক্ষার প্রহর সহজে যায় না। রাত হল, কলিং বেল বাজছে। নিশ্চয়ই সিজান এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। কিন্তু হঠাৎই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সিজানের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে, তাও বধূবেশে সিজানের বোধ হয়। সুজানকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে মেয়েটিকেও? শিয়ান বলল, কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি, ও আমার বোনেরই না। আমি এই কথা শুনেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। শাশুড়ি মা দূরে এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি, আর সিজান এবং তার সদ্য বিয়ে করা বউ মেরিনা সেখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে ছেটালেন। আমার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য। আমি শুনতে পারছি না, আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। শাশুড়ি মাসি জানকে অনেক গালিগালাজ করলেন। কেন আমাকে বিয়ে করার আগে বলল না আরেকজনের সাথে সম্পর্ক আছে? কেন করল তবে আমাকে বিয়ে? এসব নিয়ে সিজনের সাথে অনেক কথা কাটাকাটি হয় মায়ের। বাসায় ঢুকতে দিতে চাননি, কিন্তু আমি চাইনি সে সন্তানহারা হোক। তাই মাকে বললাম, সমস্যা নেই মা, তাদের ভেতরে আসতে বলুন, আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য। সেজানের বাবা প্রবাসী, অল্প কয়েকদিন হয় আবার মালয়েশিয়া ফিরে গেছেন। মাকে বললাম, মা গো, আমার কি আপনার ঘরে জায়গা হবে? মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মানে আমি তো কখনো এমনটা চাইনি। তবে কেন এমনটা হলো? আমরা তো জীবনটা নষ্ট করে ফেললাম বোধহয় রে মা। আমি বললাম, না মা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে মা? মা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আজ আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত। আমি বুকে যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি। আর ওদিকে আমার স্বামী না, সে তো আর এখন আমার স্বামী নেই। সে এখন মেরিনার স্বামী। মেরিনার স্বামী তার স্ত্রী মেরিনাকে নিয়ে এখন ফুলসজ্জায় মতো। ঘুমহীন রাতটা কাটল আমার। সকালে নাস্তা বানিয়ে টেবিলে রেডি করলাম। সকাল 10:15 বাজে। জানার মেরিনা এখনো ঘুমোচ্ছে। ঘুমাবে তো সারা রাত যে, তারা ঘুমোতে পারেনি। 11টার সময় তারা দুজন নাস্তার টেবিলে আসে। মাকে ডাকলাম, মা আসেনি। ওদের দুজনকে খাই যে আমি মায়ের কাছে গেলাম। জোর করে মাকে খাইয়ে দিলাম। মা ও আমাকে খাইয়ে দিল। দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি কিচেন রুমে মেরিনা দাঁড়িয়ে। আমি কাছে গিয়ে মেরিনাকে বললাম, আমাকে তুমি আপু বলে ডেকো। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। আজকে তুমি রান্না করবে। মেরিনা বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব? আমি এখানে এসেছি কাজের লোকদের রান্না বুঝিয়ে দিতে। কি রান্না হবে আজ সেটা বলতে। আমি বললাম, রান্না তো আমি আর মা করি, কাজের লোকেরা অন্য কাজ করে। তুমি আমাকে বলে দাও কি রান্না করতে হবে, আমি করে দেব। মেরিনা বলল, না, তার দরকার হবে না, আমি বাইরে থেকে অর্ডার করে নেব। এই বলে মেরিনা চলে গেল। পিছু দেখেও কোনো লাভ হলো না। রাতে বাসায় ফিরে সিজান আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করল। আমি নাকি মেরিনার সাথে খারাপ ব্যবহার করেছি। মেরিনা মিথ্যে অভিযোগগুলো সিজান বিশ্বাস করে আমাকে কাঁদাল। মা এসে সেজানকে ধমকেও রুমে পাঠাল। মা আমাকে বলল, কাঁদিস না মা, দেখিস তোর একদিন সুদিন আসবে। আমি বললাম, না মা, কাঁদছি না, আমি একটু কাঁদছি না। জানার মেরিনার বিয়ের 14-15 দিন হয়ে গেছে। মা এসে আমাকে বলল, সিজার নাকি আমাকে আজ ডেকেছে। জানি না কি বলবে। সিজানের সামনে গিয়ে দাঁড়ালাম। এতগুলো দিন পর ও আমাকে দেখেছে, কি বলবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন। আমি বললাম, কিছু বলবেন? শিয়ান বলল, হ্যাঁ, কিছু কথা আছে বলার। আমি বললাম, বলুন। তিনি বললেন, অনেক দিন তো হয় বাড়িতে আছো। আমি মেরিনাকে বিয়ে করার পর তোমার বাবা মা তোমাকে নিয়ে যেতে আসলে তুমি যাওনি। জানি না কিসের আশায়, কিসের টানে। তবে আজ আমি তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, জি বলুন। শিয়ান বলল, তুমি বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। আমি বললাম, এ কি বলছেন আপনি? শিয়ান বলল, ঠিকই শুনেছ, প্লিজ রিমা, এই বাড়ি ছেড়ে চলে যাও। মেরিনা তোমাকে একদম সহ্য করতে পারে না। তোমাকে দেখলে নাকি মেরিনা দম বন্ধ হয়ে আসে। আর মেরিনার কষ্ট আমি সইতে পারি না। আর আমি পারবো না সইতে। প্লিজ তুমি চলে যাও। হাত জোর করে বলছি, প্লিজ চলে যাও। আমি বললাম, আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট সইতে পারেন না, আমিও তেমনি আপনার কষ্ট সইতে পারি না। আমি চলে যাব, কথা দিচ্ছি। আপনি এভাবে অনুরোধ করবেন না। হাত নামান প্লিজ। আমি চলে যাচ্ছি, আর দয়া করে যাচ্ছি।
আপনারা যেন সুখী হন, অনেক সুখী। আর একটা কথা, যদি কখনো এমন দিন আসে আপনি নিজেকে একা অনুভব করছেন বা কেউ আপনার পাশে নেই, তবে আমাকে মনে করবেন। আমি আপনার পাশে চিরদিন আছি আর থাকব। আসি, থাকেন আপনারা অনেক সুখে। আমি চাইনি কখনো মৃত্যুর আগে এ বাড়ি ছেড়ে যেতে, কিন্তু আজ আমার স্বামীর আদেশ। আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই, তাই আমার যেতে হচ্ছে। খুব মিস করব এই বাড়ি, এই ঘর, বারান্দা আর ফুটন্ত ফুলগুলো, যে চারাগুলো আমি নিজে হাতে লাগিয়েছি। আরে বাড়ির মানুষগুলোকে। শাশুড়ি মা আমাকে কিছুতেই যেতে দেবেন না। শ্বশুর ফোন করে বারবার বলছেন থেকে যেতে, কিন্তু আমার যে থাকার কোনো পথ নেই। শিয়ান সব পথ বন্ধ করে দিয়েছে। আমার আম্মু আব্বু গিয়ে আমাকে বাসায় নিয়ে এসেছেন। আর এদের এই বলে এসেছি যে আমি কোনোদিন আর বিয়ে করব না। যদি তারা এই শর্তে রাজি থাকেন তবে আমি তাদের সাথে বাসায় আসব, নয়তো যেদিকে দু চোখ যায় চলে যাব। আম্মু আব্বু বলেছেন আমি যা চাইব তাই হবে। তাই আম্মু আব্বুর হাত ধরে বাসায় চলে আসলাম। শাশুড়ি মাকে বলে এসেছি, যখনই তার এই মেয়েটাকে মনে পড়বে সে যেন ফোন দেয়, আর যখনই দেখতে ইচ্ছে করবে তখনই যেন চলে আসেন। দিন কেটে যাচ্ছে কিন্তু থামছে না আমার চোখের পানি। আমি বাকি জীবনটা সিজানের স্মৃতি বুকে নিয়েই কাটিয়ে দেব। আমি যেন একা রুমে থেকে বেশি মন খারাপ না করি, তাই আম্মু কিচেন রুমে গেলেও আমাকে পাশে দাঁড় করিয়ে রাখেন। আমি রান্না করছে আর হঠাৎ করেই আমি মাথা ঘুরে পড়ে যাই। তাড়াতাড়ি করে আম্মু ডাক্তার ডাকেন। ডাক্তার এসে আমার আম্মুকে জানান আপনি নানা হতে চলেছেন, রিমা মা হতে যাচ্ছে। কথাটা শুনে আম্মু আর আমি খুশি হব কি আমাদের মুখটা মলিন হয়ে গেল। কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না। শিয়ান তার জীবন থেকে আমাকে বের করে দিল, আর এখন সে জানে একটা অংশ এখন আমার গর্ভে। কি করব এখন আমি? আম্মু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি তা করব না। সেজান আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে? আমিও সন্তান, আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন। আব্বু বাসায় ফিরে আম্মুর কাছে শোনেন যে আমি মা হতে চলেছি। আবুল খুশির অন্ত নেই। আব্বু বললেন আমরা ওকে আমাদের মতো করে গড়ে তুলব। আমার ছোট একটা নানুভাই হবে। আম্মু বলল না, একদমই না, আমার ছোট একটা নানাভাই হবে। এভাবে তাদের মাঝে ঝগড়া লেগে গেল। আব্বু বলে তার নানুভাই হবে মানে মেয়ে হবে আমার, আর আম্মু বলে না, তার নানাভাই হবে মানে ছেলে হবে আমার। আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে। আমি ফোন দেওয়ার আগে আমার ফোনে কল চলে আসলো, মাইকল দিয়েছেন। রিসিভ করে মাত্রই বলবো না আপনি দাদু হতে চলেছেন, আর তখনই ও পাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে ভেসে আসলো রিমার সিজানের অবস্থা খুব খারাপ। সিজান অ্যাক্সিডেন্ট করেছে, এখন আমরা হাসপাতালে। মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায়। আমি তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা? শাশুড়িমা উত্তর দেন শিয়ান অ্যাক্সিডেন্ট করেছে আপা, অফিসে যাওয়ার পথে। আমার সিজানের অবস্থা খুব খারাপ, আমরা এখন হাসপাতালে আছি। আমি বল আপনি কোনো চিন্তা করবেন না বা সিজনের কিছু হবে না, আমরা এক্ষুনি আসছি। মায়ের পাশ থেকে মেরিনা চিৎকার দিয়ে বলল ও অপকারী মা যেন আমার স্বামীকে দেখতে না আসে, নইলে আমি কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলব। অভিশাপে আজ আমার সিজানের এই অবস্থা। আমি ফোন রেখে দেয়। আমাকে বলে চল তাড়াতাড়ি হাসপাতালে। আমি বললাম তুমি আর আব্বু যাও, আমি যাব না। মা বল কি বলিস তুই? সিজানের এই অবস্থা আর তুই যাবি না? আমি বললাম না মা, আমি যাব না, তোমরা যাও, আমি বাসায় আছি। আব্বু আম্মু সেজানকে দেখতে চলে গেল। আমি একটা জায়নামাজ নিয়ে বসে পড়লাম মোনাজাতে। আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। প্রায় 2 ঘন্টা পর আম্মুর ফোন আসলো, এতক্ষণ অবধি আমি সিজানের জন্য দোয়া করে যাচ্ছি আমার আল্লাহর কাছে। আমি মাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা আমরা এখন? সে জানে? ও ঠিক আছে তো, প্লিজ বলো। মা বলল সে জানে, এখন বিপদমুক্ত রেমা। ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমি বললাম কিন্তু কি মা, বল আমাকে। চুপ করে থেকো না প্লিজ, না বলো। মা বলল অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে সিজান বাবা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ও আর কোনোদিন বাবা হতে পারবে না। একটুর জন্য ওর প্রাণটা বেঁচে গেছে রেমা। মাকে বললাম কি বলছো তুমি? মা বলল হ্যাঁ রে মা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সিজান যে বেঁচে আছে। তোর শাশুড়ি মা এসেছে, আমি এখন রাখছি। আমি বললাম আচ্ছা মা। আমার মা শাশুড়িকে বলল কোনো চিন্তা করবেন না,
সব ঠিক হয়ে যাবে। সিজানের যে কিছু হয়নি এটাই তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আম্মু আব্বু রাতে বাসায় ফিরে আসে। পরের দিন আমি হাসপাতালে গিয়ে সেজানকে দূর থেকে দেখে আসি। মায়ের সাথে কথা বলে আসি যাতে মেরিনা আমাকে না দেখে। ও দেখলেই চিল্লাচিল্লি করবে। 6 দিন পর সেজানকে বাসায় নিয়ে যাওয়া হয়। আম্মু আব্বু প্রতিদিনই খাবার নিয়ে গিয়ে দেখে এসেছে ওকে। আমি ওই বাসায় যেতে চাইলেও মেরিনার বারণে আমি যেতে পারিনি। শিয়ান অল্প অল্প সুস্থ হয়ে উঠছে। প্রতিদিন মাকে ফোন করে জিজ্ঞেস করি ও কেমন আছে, কি করছে, মাই নাকি ওর সেবা যত্ন করছে। কিন্তু মেরিনা কেন করছে না এটাই তো বুঝতে পারছি না। মাকে ফোনে বললাম, মা আমার ওকে খুব দেখতে ইচ্ছে করে, ওর সেবা করতে ইচ্ছে করে। মা বলল, তুই আসিস না মা, তাহলে মেরিনা বাসায় অশান্তি করবে। এভাবে কেটে গেল একটা মাস। সিজানের সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। সে যেন এখন অনেকটা সুস্থ। মাকে আমি জানিয়েছি মাঝে দাদু হতে চলেছে। মা শুনে তো সেই রকম কান্না করল। জিজ্ঞেস করেছিলাম, আপনি খুশি হননি মা? মায়ের উত্তর ছিল, তুই আমাকে কতটা সুখী করে দিলি, আমি তোকে বোঝাতে পারব না রে মা। এ যে আমার খুশির কান্না। মাসি জানকে এখনো কিছু জানায়নি। মা বল, মেরিনার আচার আচরণেও নাকি পরিবর্তন এসেছে। জানকে নাকি এখন সে পাত্তাই দেয় না। শিয়ান বল, মেরিনা তুমি আমার কাছ থেকে এখন এত দূরে দূরে থাকো কেন? কাছে এসে বসো একটু। মেরিনা বলল, কাছে এসে কি হবে আর? শিয়ান বল, কাছে এসে কি হবে মানে? মেরিনা বল, প্লিজ এত কথা বলো না তো, ভাল লাগছে না একেবারে। শিয়ান আমার শাশুড়িকে বলে, মা ও মা শুনছ? শাশুড়ি বলল, কি হয়েছে রে বাবা? শিয়ান বল, মা মেরিনা হঠাৎ এমন হয়ে গেল কেন? শাশুড়ি বলল, কি জানি রে বাবা, আমি কি করে বলবো, হয়তো তুই অসুস্থ বলে মন খারাপ। ও কিছু না, এত চিন্তা করিস না। রাত 12। শিয়ান মেরিনার হাত ধরে আছে। মেরিনা বলল, কি হচ্ছে সে জান? হাত ছাড়াও, ঘুমাও, রাত হয়েছে। শিয়ান বলল, তুমি এমন করছো কেন আমার সাথে? কেন দূরে দূরে থাকছো? মেরিনা বলল, তাহলে কি করব? হ্যাঁ, তোমার কোলে বসে থাকব। শিয়ান বলল, কি চাও তুমি? কেন করছো এখন? তুমি চেয়েছ আমি রিমাকে বাসা থেকে বের করে দিয়েছি। তুমি বলেছ তুমি রান্না বান্না করতে পারবে না। কাজের লোককে বলে দিয়েছি, ওরাই রান্না করে। সবই তো তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। তবে এখন কি চাও তুমি? মেরিনা বলল, মুক্তি চাই। শিয়ান বল, মানে? মেরিনা বলল, মানে আমি মুক্তি চাই, ডিভোর্স চাই আমি তোমার থেকে। শিয়ান বল, মাথা ঠিক আছে তোমার? কি বলছো তুমি? জানো তো, ভেবেচিন্তে বলছো তো? মেরিনা বলল, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। আমি তোমার সাথে এক ছাদের নিচে থেকে আমার জীবনটা নষ্ট করতে চাই না। শিয়ান বলল, আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হবে। মেরিনা বলল, হ্যাঁ হবেই তো, কি দিতে পারবে তুমি আমায়? তোমার কাছ থেকে আমি কি বা আশা করতে পারি? পারবে আমাকে সন্তান দিতে তুমি? পারবে আমাকে মা ডাক শোনাতে? পারবে না তুমি কখনোই আর। শিয়ান বল, মেরিনা কি বলছো? মেরিনা বল, চুপ, একদম চুপ। তুমি কোনোদিন বাবা হতে পারবে না। অ্যাক্সিডেন্টের সাথে সাথে তুমি এই ক্ষমতা হারিয়েছে। আর আমি তোমার মতো একজন অক্ষম পুরুষের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তোমার সাথে থাকব না। আগামীকাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাব। শিয়ান বল, ক্রিস, মেরিনা আমাকে এত বড় শাস্তি দিও না তুমি প্লিজ। মেরিনা বলল, শরীর, আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না। পরের দিন সকাল 10টা। শিয়ান বলল, সত্যিই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে? মেরিনা বলল, হ্যাঁ। শিয়ান বলল, তোমার কি একটু মনে পড়বে না আমার কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি না। প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যেও না প্লিজ। ভালোবাসা? ও মেরিনা বল, যে ভালোবাসা আমাকে মা হওয়া থেকে বঞ্চিত করবে, যে ভালোবাসা আমাকে সন্তান দিতে পারবে না, দরকার নেই আমার অমন ভালোবাসা। তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে। আমি কয়েকদিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আছি। আমার শাশুড়ি বল, বোমা দাঁড়াও, যেও না। মেরিনা বলল, প্লিজ আমাকে আটকাবেন না, নইলে আমি খারাপ আচরণ করতে বাধ্য হব। ওর এমন কথা শুনে সেজান বলল, ওকে যেতে দাও মা, যেতে দাও। সব আমার পাপের ফল, যার শাস্তি আমাকে ভোগ করতে হবে। এরপর মেরিনা সেজানকে ফেলে চলে যায়। শাশুড়ি বলল, দেখেছিস ইজান, এই ছিল তো মেরিনা ভালোবাসা। তোর মেরিনা একটা স্বার্থপর মেয়ে, যে কিনা মায়া মমতা ভালোবাসার সম্পর্ক বোঝে না, বোঝে শুধু নিজের স্বার্থ। আর আমার রিমা,
যাক গে, এবার বুঝলি তুই কত বড় ভুল করেছিস ওকে বিয়ে করে আর রিমাকে তাড়িয়ে দিয়ে। আমি আর কিছু বলতে চাই না। শিয়ান বল, মাগো, মেরিনার কি দোষ? সবাই তো চায় মা হতে। সব মেয়েই তো স্বপ্ন থাকে মা হবার। আমি পারব না, মাও স্বপ্ন পূরণ করতে পারব না আমি কোনোদিন বাবা হতে। সব আমার পাপের ফল মাগো, সব আমার পাপের ফল। আমি রিমার সাথে অনেক বড় অন্যায় করেছি, যার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন। শাশুড়ি মা বলল, কাঁদিস না বাবা, কাঁদিস না। কে বলেছে তুই বাবা হতে পারবি না? তুই বাবা হবি, আর আমিও দাদি হব। মায়ের কথায় সেজান বলল, মিথ্যে স্বপ্ন দেখো না মাগো। শাশুড়ি বলল, আমি কোনো মিথ্যে স্বপ্ন দেখছি না। মুখ তুলসী যান, মাথা উঁচু করো, কান্না বন্ধ করো, শোনো আমার কথা। তুই বাবা হতে চলেছিস, সে আর আমি দাদি। আমাদের রিমা মা হতে চলেছে। কি বলছো তুমি মা? হ্যাঁ রে, আমাদেরই মা তো সন্তানের মা হতে চলেছে। তুই অসুস্থ ছিলই বলে তোকে জানায়নি। শিয়ান বল, কি বলল মা? আমি বাবা হতে যাচ্ছি, আমি বাবা হব। মাগো বলো না আমি বাবা হব। না তুমি চলো, আমি এক্ষুনি রিমাকে আনতে যাব। চলমান চলো। শাশুড়ি মা বলল, হাত ছাড়ো শিয়ান, আমি যেতে পারবো না। পারবো না যেতে, আমি রিমাকে আনতে কোনো মুখে নিতে যাব আমি। পারবো না আমি যেতে। শিয়ান বল, ঠিক আছে আমি একাই যাচ্ছি। আমি যাচ্ছি আমার রিমাকে আনতে। এই বলে সিজান রিমাকে ফিরিয়ে আনতে বাসা থেকে রওনা দিল। কলিং বেল বাজছে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে দিলাম। খুলে ভূত দেখার মতো চমকে গেলাম। আমি বললাম, আপনি? শিয়ান বলল, হ্যাঁ আমি। আমি বললাম, আসুন ভিতরে আসুন, বসুন। শিয়ান আমাকে বলল, কেমন আছো রিমা? আমি বললাম, এই তো চলছে। আপনি? শিয়ান বলল, তোমার উপর যে অন্যায় আমি করেছি সেই অন্যায়ের শাস্তি পাচ্ছি। আমি বললাম, এভাবে বলতে নেই। আমি আপনাকে কোনো অভিশাপ দেইনি, বরং সবসময় আপনার জন্য দোয়া করেছি। শিয়ান বলল, আমি জানি, কিন্তু আল্লাহ তোমাকে কষ্ট দেওয়ার ফল স্বরূপ আমাকে শাস্তি দিচ্ছেন। আমিও এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে নিতে এসেছি রিমা। আমি বললাম, শরীর, আমি আপনার সাথে যেতে পারবো না। সিজান বলল, প্লিজ রিমা, না করো না। আজ মেনে না চলে গেছে আমাকে ফেলে চিরদিনের জন্য। আমি বললাম, ও হয়েই কথা। এই জন্য তাহলে আপনি আমাকে নিতে এসেছেন? আবার যখন নিনা চলে আসবে তখন আবার আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেবেন, তাই না? শিয়ান বলল, না রিমা, মেরিনা আসবে না। ও একেবারেই চলে গেছে। আমি জানতে চাইলাম, কেন গেছে সে? এত ভালোবাসা আপনাদের, যার জন্য আমাকে আপনারা আমার সংসার ছাড়াও করলেন। তবে আজ কেন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে গেল? কেন গেল সে বলেন? শিয়ান বলল, কারণ আমি কখনো ওকে মা হওয়ার সুখ দিতে পারবো না। আমি কোনোদিন বাবা হতে পারবো না। আমি বাবা হবার ক্ষমতা হারিয়েছি। আমি বললাম, বা এই বুঝিয়ে আপনাদের ভালোবাসা? বাবা হতে পারবেন না বলে আপনাকে ছেড়ে চলে গেল। শিয়ান বল, প্লিজ রিমা, আমাকে আর কষ্ট দিও না। আমি বললাম, আমি কষ্ট দিচ্ছি আপনাকে ভালো বললেন। শিয়ান বল, চলো রিমা আমার সাথে, মা তোমার জন্য অপেক্ষা করছে। আমি বললাম, শর্মিষ্ঠা শিয়ান, আমি যাব না। আপনি একাই ফিরে যান। সে জানে এই কথা শুনে বলল, তুমি না গেলেও আমি আমার সন্তানকে তো নিয়ে যেতে পারি। আর আমার সন্তান যেহেতু তোমার গর্ভে, সেহেতু তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি বললাম, বাহ, আপনার সন্তান আজ আপনার সন্তান হয়ে গেল, অথচ কখনোই আপনি চাননি আমার গর্ভে আপনার সন্তান আসুক। আপনি তো আমাকে ভালোবাসেনি কখনো। এই সন্তান আমার। আপনার কোনো অধিকার নেই আমার সন্তানের উপর। চলে যান আপনি। শিয়ান বল, আমি তোমাকে আর আমার সন্তানকে না নিয়ে এক পা ও নড়ব না। আমি বললাম, আপনি শুনে রাখুন, এই রিমা আপনার সাথে, আপনার রিমা যাবে না। কারণ একটু হলেও এই মান সম্মান বোধ আছে। আমার মা বল, কি রেখে এসেছে রিমা? এত চিল আছিস কেন? শিয়ান, আসসালামু আলাইকুম। মা বল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শিয়ান? তোমার শরীর এখন কেমন? শিয়ান বল, এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? মা বলল, এই তো আছে বাবা। দাঁড়িয়ে আছ কেন, বসো। সিজার মাকে বল, মা, আমি রিমাকে নিতে এসেছি। মা বল, কিন্তু তোমার মেরিনা? শিয়ান বল, মেরিনা বাড়ি ছেড়ে চলে গেছে, ও আর আসবে না। মা আমাকে বল, রিমা তুই কি বলিস? সিদ্ধান্তকে নিতে এসেছে। আমি বললাম, মা, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি?
মা এই কথা শুনে বল, এসব কি বলছিস তুই? আমি বললাম, তাহলে তাকে ফিরে যেতে বলো। আমি যাব না তার সাথে। এই কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে খাবার টেবিলে গেছি, দেখি সে যেন বসে আছে। আম্মু হয়তো দুপুরে খেয়ে যেতে বলেছে। থাক, এখন আর কিছু বলবো না। অনেক কিছু বলা হয়েছে ওকে, যদিও বলতে চাইনি, তবুও একটু নিজের বোঝা উচিত। মা আমাকে বলল, রিমা সিজানের প্লেটে খাবার বেড়ে দেয়। আমি মাকে বললাম, তুমি দাও আম্মু। মা বলল, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ। আমি হোল রুম এ বসে আছি। বোমা শিয়ান দেখি আমার রুমে যাচ্ছে। উনা বাসায় চলে যাবে। আমি মাকে বললাম, সে যান আমার রুমে যাচ্ছে কেন আম্মু? মা বলল, আমাকে যে তার শরীরটা খারাপ লাগছে নাকি, তাই বিশ্রাম নিবে। আমি বললাম, অন্য কোনো রুম নেই বাসায়? আমার রুমে বিশ্রাম নিতে হবে তাকে। মা বলল, চুপ কর না, সে যান শুনলে কষ্ট পাবে। আমি মাকে বললাম, সন্ধ্যা হয়ে গেছে, সে জানে তো এখন বাসায় ফিরে যাবার কথা, যাচ্ছে না কেন? তুমি তাকে বলো যে সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় ফিরে যেতে। মা আমাকে বলল, তুই গিয়ে বল। আমি গিয়ে বললাম, এই যে সিজান সাহেব শুনছেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাবেন না, একটু পরে রাত হয়ে যাবে, উঠুন তাড়াতাড়ি আমার বিছানা থেকে। শিয়ান আমাকে বলহু, যাও তো এখান থেকে, নয়তো আসো এখানে বসো, আমার চুলগুলো টেনে দাও। আমি বললাম, মানে? আপনি উঠুন তো, উঠুন তাড়াতাড়ি। শিয়ান বলল, উঠব কেন? আমি উনাকে বললাম, উঠব কেন মানে? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে না আপনার? তিনি বললেন, উহু, আমি তো আমার বউ না নিয়ে বাসায় যাব না। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMGকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি জোরে চিৎকার করে বললাম, আমি বলেছি না যাব না। শিয়ান বলল, তাহলে আমিও যাব না। আমি বললাম, আমিও যাব না মানে কি? সেজান বলল, আমিও যাব না মানে আমি থাকব, আমার বাচ্চার সাথে থাকব। আমি সিজানকে বললাম, ওই সাহস তো কম না, এই মুহূর্তে আপনি এখান থেকে আপনি যাবেন। শিয়ান বলল, উহু সোনাব, আমি তো যাব না। যতদিন না তুমি আমার সাথে যাও ততদিন আমি এখানেই থাকব, আমার বউয়ের সাথে আর আমার বাচ্চার সাথে। আমি চিৎকার করে মাকে ডাকলাম, আম্মু আম্মু। মা বল, কি হয়েছে? আমি মাকে বললাম, দেখো না সিজান কি বলছে। মা বলল, কি বলছে? আমি আবার মাকে বললাম, ও নাকি বাসায় যাবে না, এই বাসায় নাকি থাকবে। মা বলল, তো কি হয়েছে, থাকুক ব্যারাক। আমি রেগে বললাম, আমি তুমিও ধুর চাই। তারপর আমি অভিমান করে আমার রুম থেকে বেরিয়ে এলাম। রাতের খাবার খেয়ে শুতে গেছি, দেখি সে আমার বিছানার একপাশে কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। আমি সিজানকে বললাম, আপনি এখানে শুয়ে আছেন যে? সে হেসে বলল, বারে আমি আমার বাচ্চার সাথে শোভ না। উফ উফ, একদম চুপ, আচ্ছা চুপ, অসহ্য কোথাকার। শিয়ান বলল, ওই তুমিও পাশ হয়ে শুনছ কেন? আমি আমার মেয়ের সাথে কথা বলবো। আমি বললাম, মেয়ে মেয়ে হবে আপনাকে কে বলল? শিয়ান বলল, আমি জানি আমার মেয়ে হবে, তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে হবে। আমি বললাম, হয়েছে হয়েছে, ভাওতাবাজি, ঘুমান এখন। শিয়ান বলল, উহু, ঘুমাব না। তাহলে আমি আমার মেয়ের সাথে কথা বলবো। তোমার ইচ্ছে হলে তুমি ঘুমাও। উফ, অসহ্য। আম্মু আম্মু, তুমি শুনতে পাচ্ছ? তোমার আম্মু কত জেলাস ফিল করে আমি তোমার সাথে কথা বলতে চাই বলে। তোমার আম্মু একটা পচা। তুমি বাবা মেয়ে ঠিক আছে। আমি রেগে বললাম, আপনি কি আমাকে ঘুমাতে দেবেন? এইভাবে কথা বললে আমি ঘুমাব কি করে? আর আমার পেট থেকে হাত সরান। শিয়ান বলল, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তাতে তোমার কি? আমি রাগে গজগজ করে বললাম, আল্লাহ, কি মসজিদে ফেলে তুমি আমায়? সকালে ঘুম থেকে জেগে দেখি সিজান আমার পেটে হাত রেখে ঘুমিয়ে আছে। সারা রাত সে তার মেয়ের সাথে কথা বলেছে। তার ধারণা তার মেয়ে হবে। আজও কি নিষ্পাপ দেখাচ্ছে ওকে, যেমনটা বিয়ের পরের দিন সকালে দেখাচ্ছিল। হঠাৎ ও জাগতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। আরও আমার মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে একটা চুমু খেল, আর হাত ধরে বলতে লাগল, কি নিষ্পাপ তুমি, কত সুন্দরী একটা লক্ষ্মী মেয়ে, আর তোমাকে আমি কতই না কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও আমায়। হঠাৎ ওর চোখের জল আমার হাতে পড়ল। আমি ঘুম থেকে জেগে যাওয়ার ভান করলাম। ও চোখ মুছে বলল, ফ্রেশ হয়ে চলো নাস্তা করব। ফ্রেশ হয়ে দুজনই নাস্তার টেবিলে গেলাম। আমি রাস্তায় হাত দিয়েছি।
আর সিজান বলল, আমি আমার মেয়েকে নিজের হাতে খাবো। যেহেতু আমার মেয়ে তোমার গর্ভে, সেহেতু তুমি খেলে আমার মেয়ে খাবে। সোহাগ করি মা। আমি বললাম, আর কত জ্বালাবে নামায় আপনি? শিয়ান বলল, সারা জীবন। সমস্যাগুলো। সিজান আমাকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিল। আমি ওর জন্য শপিং করে কাপড় চোপড় নিয়ে আসলো। দুপুরের রান্না আছি জানি করল। সে নাকি তার মেয়েকে রান্না করে খাওয়াবে। দুপুরে শিয়ান আমাকে খাইয়ে দিল। আমার আম্মু আব্বু আর শাশুড়ি মা এসব খুব এনজয় করছেন। মামাকে দেখতে আসেন, শ্বশুর বাবাও মালয়েশিয়া থেকে ভিডিও কলে আমাকে দেখেন, কথা বলেন। শিয়ান আমার অনেক খেয়াল রাখে, আমার সেবা করে। আমার খারাপ লাগলে মাথায় হাত বুলিয়ে দেয়, পা ব্যথা করলে পা ম্যাসাজ করে দেয়। একজন স্বামী হিসেবে, একজন অনাগত সন্তানের বাবা হিসেবে যথেষ্ট খেয়াল রাখে আমার। এখন সে একজন পারফেক্ট বর, পারফেক্ট বাবা। মেরিন আরশি খানকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। শুনেছি এক ধনী বিজনেসম্যানকে বিয়েও করে নিয়েছে। ধীরে ধীরে আমার সন্তান আমার পেটে বড় হতে থাকে। 9 মাস শেষ হয়ে যায়। অল্প কয়েকদিনের মধ্যেই আমার সন্তানের মুখ দেখতে পাব। ওকে কোলে পাব ভাবতেই বুকটা আনন্দে ভরে যায়। হঠাৎ একদিন রাতের বেলা আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়। শিয়ান ভয় পেয়ে যায়, আমাকে ডেকে তোলে। আম্মু বলে ইমিডিয়েটলি আমাকে হাসপাতালে নিতে হবে। শিয়ান আমাকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে। আমরা হাসপাতালে পৌঁছাই। সারা রাস্তা সে জান আমার মাথায় হাত বোলাতে থাকে। আমি সেদিন দেখেছি ওর চোখে আমার জন্য জল। আমার ব্যাখ্যায় জেন কষ্ট পাচ্ছে। হাসপাতালের ডাক্তার আমাকে ওটিতে নিয়ে যেতে বলেন, আর বলেন এটা ডেলিভারি পেন। সিজান আমার হাত ধরে রেখেছে। আম্মু বলল, ওর হাতটা ছাড়ো বাবা, ওকে এখন নিয়ে যাবে। শিয়ান আমার হাত ছাড়তে চাইছে না, ওর চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ছে। আম্মু আব্বু এবং ডাক্তারের কথায় তারপর আমার হাত ছেড়ে যান। কপালে একটা চুমু খেয়ে বলে, কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না, তুমি আমার মেয়েকে নিয়ে সুস্থভাবে রুম থেকে বের হবে। আর একটা কথা, ভালোবাসি তোমায়। এই বলে সিজান আমার হাত ছাড়ল। শিয়ান আর আম্মু আব্বু বাইরে অপেক্ষা করছে। এদিকে আমার শাশুড়ি মা ও এসে হাজির। কিছুক্ষণ পর ডাক্তার সেজানকে বাইরে গিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে। শিয়ান বলল, আর আমার রিমা? ডাক্তার বলল, আপনার স্ত্রী এবং বাচ্চা দুজনেই সুস্থ আছেন। একটু পরেই অন্য রুমে দেওয়া হবে তাদের। শিয়ান বলল, আচ্ছা ডাক্তার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একটা নার্স আমাদের সন্তানকে নিয়ে সিজানের কোলে তুলে দেয়। সবাই মিলে আমাদের মেয়েকে আদর করে কোলে নেয়। কিছুক্ষণ পর সিজার মেয়েকে নিয়ে রুমে আসে। এসেই আমার কপালে চুমু খায়। শিয়ান আমাকে বলেছিলাম না আমাদের মেয়ে হবে? দেখো এই যে আমার প্রাপ্তি। আমি বললাম, প্রাপ্তি? শিয়ান বল, হুম, আমার মেয়ে প্রাপ্তি। হাজারো দুঃখ কষ্ট ঝড় তুফান ত্যাগের পর আমরা আমাদের এই অমূল্য ধন পেয়েছি, তাই আমি ওর নাম রাখলাম প্রাপ্তি। শিয়ান আমার পাশে এক ব্যক্তিকে শুয়ে দিল। আমি ওর ছোট ছোট হাতে চুমু খেলাম। তারপর সেজানকে জিজ্ঞেস করলাম, আমাকে ওটিতে নেওয়ার আগে কি জেন বলেছিলেন? শিয়ান আমার হাত ধরে বল, ভালোবাসি। আমি ওকে বললাম, আমি আপনার থেকে অনেক বেশি ভালোবাসি। তারপর আম্মু আব্বু আর সবাই রুমে ঢুকল। সবাই খুশি প্রাপ্তিকে পেয়ে। আমি একটু সুস্থ হওয়ার পর আমাকে হাসপাতাল থেকে রিলিজ দিল। শিয়ান জিজ্ঞেস করল, এখন কোথায় যাব আমরা? আমি বললাম, কোথায় আবার? প্রাপ্তির বাবার বাড়ি। সিজানের মুখে আজ বিজয় হাসি। ওর খুশিতে আমিও খুশি। আমি যদি সেদিনই ওর সাথে ওর বাসায় চলে যেতাম, তবে ও কখনোই বুঝত না ওর জীবনে আমার মূল্যটা কতটুকু। তাই আমি সেদিন যাইনি। আমি চেয়েছিলাম ওর ভুল শুধরে নিজেকে পরিপূর্ণরূপে আমার কাছে সব দিক, আমাকে ভালোবাসুক, সত্যিকারের ভালোবাসুক। হ্যাঁ, ও এখন আমাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তাই আমিও আজ চলে আসলাম আমার স্বামীর বাড়িতে, আমার প্রাপ্তি দাদুর বাড়িতে। চলছে জীবন আনন্দে আর ভালোবাসায়। সিজানের ভালোবাসা আর আমাদের মেয়ে প্রাপ্তি হলো আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।